মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বাংলা ক্লাসিক উপন্যাস প্রথম আলো। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, প্রযোজনায় ভিজুয়াল অডিও। শুরু হচ্ছে প্রথম আলো। যারা বিজ্ঞানের শিক্ষক তাদের মধ্যেও এত কুসংস্কার থাকে কি করে? গায়ের চামড়ার রঙের তফাতের জন্য মানুষে মানুষে যে প্রকৃত কোনো প্রভেদ থাকে না, তা কি এরা বিজ্ঞান পড়েও বোঝে না? হঠাৎ এ সময় এই লোকগুলোকে এখন বিদায় করে দাও। তোমার সঙ্গে আমার গুরুতর কথা আছে। কোনো খবর না দিয়ে ধন্বন্তরীর অকস্মাৎ আগমন। এ বাড়িতে তো কারোর অসুখ বিসুখ করেনি। ভূমিসুতার জীবনে যখন প্রেম, বিয়ে এসব নিয়ে তোলপাড় চলছে, তখনই কলকাতার আরেক সম্ভ্রান্ত শিক্ষিত কন্যার বিয়ের খবরে অস্থির হয়ে উঠেছেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার। কে সেই মেয়ে? কেনই বা তার বিয়ের খবরে এতটা উতলা হচ্ছেন ডাক্তার সরকার? ডাক্তার মহেন্দ্রলাল সরকারের মেজাজ আজ সকাল থেকে দুর্যোগপূর্ণ আকাশের মতন। মাঝে মাঝে ঝলসে উঠছে ক্রোধের অশনি। বাড়ির লোকজনদের বকাবকি করছেন অহেতুক। এইসব দিনেই সবাই ভয়ে তটস্থ হয়ে থাকে। শিশুরা পর্যন্ত শব্দ করে কাঁদি না। বাড়িতে তিনি রোগী দেখেন না। ভবানীপুরে আলাদা চেম্বার আছে। সেখানে বেরুবার আগে প্রাতরাশের টেবিলে কোনো খাবারই তার পছন্দ হলো না। টোস্টের রং কালো হয়ে গেছে বলে তিনি ছুঁড়ে ফেলে দিলেন। অমলেট বেশি ঝাল, তাই বাবুর্চির দিকে এমনভাবে তাকালেন যেন তাকে ভস্ম করে ফেলবেন। মেটলির তরকারি মুখে দিয়ে থু থু করতে লাগলেন অনেকক্ষণ ধরে। তার স্ত্রী দরজার ধারে এসে জিজ্ঞেস করলেন ওসবের বদলে তাকে লুচি মোহনভোগ করে দেওয়া হবে কিনা। মহেন্দ্রলাল স্ত্রীর দিকে ফিরে বললেন, ওসব তোমরা খাও, যত ইচ্ছে গান্ডে পিণ্ডে খাও, আমার জন্য ভাবতে হবে না। দপদপিয়ে উঠে গিয়ে তিনি তার সহকারীকে ডেকে বললেন, আজ আর চেম্বারে যাব না। তুই গিয়ে রুগীদের ফিরিয়ে দে, বলবি কাল আসতে। যার বেশি গরজ সে যেন অন্য ডাক্তারের কাছে যায়। তারপর নিচে নেমে এসে ঘোড়ার গাড়িতে চেপে সহিশকে বললেন, সুকিয়া স্ট্রিটে চলো। শ্রাবণ মাস, প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। কাল রাতে প্রবল বর্ষণ হয়েছিল। রাস্তাঘাট জলকাদায় মাখামাখি। বিশাল বপু মহেন্দ্রলাল 3 পিস স্যুট পরে পা ছড়িয়ে বসে আছেন গাড়িতে। পথের দিকে তাকিয়ে আছেন বটে, কিন্তু কিছুই দেখছেন না। তার মুখমণ্ডল অসন্তোষের রেখায় কুঞ্চিত। একসময় তার গাড়ি এসে থামল প্রসিদ্ধ আইনজীবী দুর্গামোহন দাসের বাড়ির সামনে। দুর্গামোহনকে শুধুমাত্র একজন সার্থক উকিল বলা ঠিক নয়। তার অন্যান্য কীর্তির জন্যেই তিনি বেশি বিখ্যাত। একসময় প্রেসিডেন্সি কলেজের বৃত্তি পাওয়া মেধাবী ছাত্র ছিলেন। এখন ওকালতিতে অর্থ উপার্জন করেন প্রচুর। কিন্তু তার মতন অর্থের এমন সৎ ব্যবহার করতে পারে কজন? বছর 15 আগে বরিশালে 2টি কায়স্থ বিধবার বিবাহের সব ব্যবস্থা করেছিলেন দুর্গামোহন। তা নিয়ে যে প্রবল আন্দোলন হয়েছিল তা আজও অনেকের মনে আছে। পূর্ববঙ্গে এর আগে কোনো বিধবার বিয়ে হয়নি। সেজন্য বরিশালে কত উৎপীড়ন সহ্য করতে হয়েছে দুর্গামোহনকে।
রাস্তায় লোকে তাকে তাড়া পর্যন্ত করেছে। অসীম সাহসী দুর্গামোহন তাতে একটুও নিরস্ত না হয়ে আরেকটি চমকপ্রদ দৃষ্টান্ত স্থাপন করলেন সেখানে। পিতার মৃত্যুর পর দুর্গামোহন তার বিধবা বিমাতারও বিয়ে দিলেন এক পরিচিত ব্যক্তির সঙ্গে। তারপর কলকাতায় এসে তিনি যে কত অনাথা অসহায় নারীকে সাহায্য করেছেন তার ইয়ত্তা নেই। তার বাড়িতে এসে কেউ আশ্রয় চাইলে তিনি নিরাশ করেন না। মেয়েদের শিক্ষা ও স্বাবলম্বী করার জন্য তিনি অর্থ ব্যয় করেন জলের মতন। নিজের মেয়েকে তিনি মাদ্রাজে পাঠিয়েছেন ডাক্তারি পড়বার জন্য। মহেন্দ্রলাল গাড়ি থেকে নেমেই ডাকতে লাগলেন, দুর্গা, দুর্গা। দুর্গামোহন বাইরের ঘরে মক্কেল পরিবৃত হয়ে বসে আছেন। উঠে দাঁড়িয়ে বললেন, কি ব্যাপার মহেন্দ্রদা, হঠাৎ এ সময়? এই লোকগুলোকে এখন বিদায় করে দাও, তোমার সঙ্গে আমার গুরুতর কথা আছে। মক্কেলদের মধ্যে অনেক গণ্যমান্য ব্যক্তি রয়েছে, তাদের কি আর হুট করে চলে যেতে বলা যায়? দুর্গামোহন মৃদু হেসে তাদের অপেক্ষা করতে বলে মহেন্দ্রলালকে নিয়ে এলেন অন্য একটি বৈঠকখানায়। তারপর জিজ্ঞেস করলেন, কোনো খবর না দিয়ে ধন্বন্তরীর অকস্মাৎ আগমন, এ বাড়িতে তো কারোর অসুখ বিসুখ করেনি? কোমরে দুহাত দিয়ে দাঁড়িয়ে চোখ পাকিয়ে মহেন্দ্রলাল বললেন, কে বললে কারোর অসুখ করেনি? তুই তো অসুস্থ। তোর চোখ মুখ দেখেই বুঝতে পারছি তোর মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। দুর্গামোহন হা হা করে হেসে উঠলেন। প্রচন্ড এক হুঙ্কার দিয়ে মহেন্দ্রলাল বললেন, শালা হাসছিস যে বড়, নির্লজ্জের মতন হাসছিস। তোর মেয়ে মাদ্রাজ থেকে ছুটিতে এসেছে, তুই নাকি তাকে আর ফেরত পাঠাবি না? আজ সকালবেলা আনন্দমোহন খবরটা দিল, তা কি সত্যি? দাদা, দাদা বসো বসো। হ্যাঁ, যা শুনেছ তা সত্যি। আমার মেয়ে আর ফিরবে না, ওরা আমি বিয়ে ঠিক করেছি। মহেন্দ্রলাল এবারে যেন আরো ফেটে পড়লেন। বিস্ফারিত চোখে বললেন, বিয়ে? তুই তোর মেয়ের বিয়ে দিবি এখন? পাগল না হলে কেউ এমন কথা ভাবে? মহেন্দ্রলালের কথা শুনলে সত্যি হাসি সামলানো শক্ত, কিন্তু তার মেজাজ এখন সপ্তমে চড়ে আছে। এখন তার সামনে হাসা উচিত নয়। দুর্গামোহন মহেন্দ্রলালের হাত ছুঁয়ে বললেন, দাদা, তুমি এমন রেগে আছো কেন বলো তো? লোকে কি মেয়ের বিয়ে দেয় না? এতে পাগলামের কি আছে? লোকে যত ইচ্ছে মেয়ের বিয়ে দিক, যা খুশি করুক, তাই বলে তুই তোর মেয়ের বিয়ে দিবি? ছি 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 ছি। মেয়ের 16 বছর বয়স হয়ে গেছে কবে? তোমার ম্যারেজ অ্যাক্ট ভায়োলেট করছে না তো? এতে অন্যায়টা কি হলো? অন্যায় না, ঘোর অন্যায়। খবরটা শোনার পর থেকেই আমি আর সুস্থির থাকতে পারছি না। মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। তোর মেয়ে কি 5 পেঁচি কোনো সাধারণ মেয়ে? কত চেষ্টা করে তাকে ডাক্তারি পড়ার জন্য ভর্তি করা হয়েছে, কলকাতায় নিল না, অবলাকে পাঠানো হলো মাদ্রাজে। আমাদের কথা শুনে অবলা যেদিন মাদ্রাজে যেতে রাজি হলো, সেদিন গর্বে আমার বুক ভরে গিয়েছিল। তোর মেয়ে যেন আমারও মেয়ে। মাদ্রাজে সে পড়াশুনো ভালোই করছিল, আমি নিয়মিত খবর নিয়েছি। 3.5 বছর কাটিয়ে দিল, আর 2 বছর কোনো ক্রমেই কাটালেই সে পুরোপুরি ডাক্তার হবে। তোমাদের সে ধৈর্যটুকু রইল না, এর মধ্যে তার বিয়ে দিতে হবে। দেখো দাদা, তোমার আর শিবদাস শাস্ত্রী মশাইয়ের আগ্রহেই আমি অবলাকে পাঠিয়েছিলাম। আর কোনো বাঙালির মেয়ে একা অত দূর পড়তে গেছে বলো? কিন্তু ওখানে আমার মেয়ের মন টিকছে না, শরীরও ভালো যাচ্ছে না। ওখানে খাওয়া দাওয়ার সুবিধা নেই, এখানকার মতো তরি তরকারি পাওয়া যায় না, মাছ রাঁধতে জানে না। দুবেলা দুটো ডাল ভাত মাছের ঝোল না পেলে কি বাঙালি শরীর টেকে? এ কথা শুনে শান্ত হওয়া তো দূরের কথা, উল্টে মহেন্দ্রলাল মুষ্টি উঁচিয়ে বললেন, তোর আমি মাথা ভাঙবো, হাড় গুঁড়ো করে দেব। না না না, এ বিয়ে আমি কিছুতেই হতে দেব না। ডাল ভাত মাছের ঝোল, তোদের মুখে আগুন।
সামান্য খাওয়া দাওয়ার চিন্তা করে এত বড় একটা সুযোগ নষ্ট করবে অবলা? আর 2 বছর পর ফিরে এসে যত ইচ্ছে মাছের ঝোল খাক না, ওসব বাজে কথা। তোরা জোর করে মেয়েটার হাত পা বেঁধে জলে ফেলে দিচ্ছিস। দাদা, অবলা নিজেই তো আর পড়তে চায় না। মিথ্যে কথা। মেয়ে একটু ঢেঙা হতে না হতেই তার বিয়ের চিন্তায় বাঙালি বাপ মায়ের ঘুম আসে না। বিয়েটাই যেন পরমার্থ। কোন রকমে শ্বশুর বাড়ির হেসেলে তাকে ঢুকিয়ে দিতে পারলেই হলো। আর 2 বছর সবুর করতে পারলি না? আমরা ব্রাহ্ম সমাজে কন্যার মতামত না নিয়ে বিবাহের ব্যবস্থা করি না। অবলার এই বিবাহে স্পষ্ট সম্মতি আছে। পাত্র আর পাত্রী পরস্পরের সঙ্গে আলাপ পরিচয়ও করেছে। বিশ্বাস না হয় অবলাকে ডাকছি, তুমিই তার সঙ্গে কথা বলো। ভেতরের উঠোনে গিয়ে অবলার নাম ধরে ডাকতেই সে নেমে এলো। মহেন্দ্রলাল একটা কৌচে বসে আছেন। অবলা গিয়ে প্রণাম করল পায়ে হাত দিয়ে, নম্র কণ্ঠে জিজ্ঞেস করল, কেমন আছেন জ্যাঠামণি? মহেন্দ্রলাল অতি কষ্টে ক্রোধ সংবরণ করেছেন। এখন তার মুখে বেদনার ছায়া। অবলা যেন তার নিজেরই হাতে গড়া এক আদর্শ। আত্মীয় বন্ধুদের যাদের বাড়িতে মেয়েদের লেখাপড়ার চর্চা আছে, স্কুলের ওপরের ক্লাসে যেসব কিশোরীরা পড়ে, মহেন্দ্রলাল তাদের কানের কাছে মন্ত্র দেন। ওরে, পাশ করার পর তোরা ডাক্তারিতে ভর্তি হবি। এদেশে যে একটিও মেয়ে ডাক্তার নেই। মেয়ে ডাক্তারের যে কত দরকার তা কি তোরা নিজের চোখে দেখছিস না? কত মা, কত ভগিনী বিনা চিকিৎসায় কিংবা কুচিকিৎসায় মারা যায়। অন্দরমহলে পুরুষ ডাক্তারদের প্রবেশ নিষেধ। আঁতুর ঘরে জননীরা যে কি কষ্ট পায় তা অবর্ণনীয়। কত বাচ্চা যে মরে, কত জননীয় যে প্রসবের পর অক্কা পায় তার ঠিক নেই। একমাত্র মেয়েরাই পারে মেয়েদের বাঁচাতে। তুই ডাক্তারি পড়বি তো? অধিকাংশ মেয়েই এসব কথা শুনে ভয় পায়। মেয়েরা ডাক্তার হবে এ কি সম্ভব নাকি? বাবা মায়েরাও মনে করে। মহেন্দ্রলালের এসব কথা বাতুলতার সমান। মেয়েরা ডাক্তারি পড়বে পুরুষদের সঙ্গে গিয়ে? ক্লাসরুমে অধ্যাপক মানুষেরা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ছবি দেখাবে মেয়েদের সামনে? মেয়েরা ছুরি কাচি ধরে মরা কাটবে? উদ্ভট যত সব কথা। অবলা রাজি হয়েছিল। কলকাতায় ভর্তি হতে পারেনি। মাদ্রাজে একা একা যেতেও ভয় পায়নি। সেই অবলা। মহেন্দ্রলাল দেখলেন মাদ্রাজ যাওয়ার সময় যে অবলা প্রায় একটি কিশোরী, এই কবছরে সে বেশ ডাগর হয়েছে। সে এখন এক সলজ্জা যুবতী। খাওয়ায় দাওয়ায় কষ্টের কোনো ছাপ নেই তার শরীরে। মহেন্দ্রলাল অভিমান ভরা স্বরে বললেন, আমি ভালো আছি মা। তুমি নাকি মাদ্রাজে ফিরবে না? ডাক্তারি পড়া শেষ করবে না? হ্যাঁ জ্যাঠামণি, ওখানে আর আমার ভালো লাগছে না। তোমার রেজাল্ট তো ভালোই হচ্ছিল। অ্যাপথিকারিতে ভালো করছিলে বেশ। না, ওখানে থাকার বড় অসুবিধে। মেলামেশার মতো লোক পাই না। অন্য মেয়েরা সব খ্রিস্টান, ওরা নিজেদের নিয়ে থাকে। এসব কি কোনো কথা হলো মা? বিদ্যা শিক্ষার জন্য কত কষ্ট করতে হয়। আর 2 বছর কাটিয়ে দিতে পারলে তুমি হতে বাঙালি মেয়েদের মধ্যে প্রথম পাশ করা ডাক্তার। ইতিহাসে তোমার নাম থাকবে। আমাদের কাছে তুমি হবে গর্বের ধন। কত নারীর উপকার করবে তুমি। আমি তো চেষ্টা করেছিলাম জ্যাঠামণি, আমার দ্বারা ওসব হবে না। অপারেশন থিয়েটারে ঢুকলে আমার বমি বমি ভাব হয়। সার্জারির ক্লাস তো সবে শুরু হয়েছে। প্রথম প্রথম ওরকম হয়, আমাদেরও হয়েছে, তারপর কেটে যায়। জানা মা, কোন রকমে আরো 2 বছর কাটিয়ে পাশ করে আয়। কলকাতা শহরে সভা ডেকে তোর সুখ্যাতি করব। যাবি? তোর বাবাকে বলে দে বিয়ের জন্য এখনই ব্যস্ত না হলেও চলবে। মহেন্দ্রলালের এই মিনতিপূর্ণ কথার কোনো ফল হল না। অবলা চুপ করে রইল।
তার নীরবতাই অস্বীকার বুঝিয়ে দেয়। তাই দেখে মহেন্দ্রলাল জিজ্ঞেস করলেন, তুই বুঝি এখনই বিয়ে করতে রাজি হয়েছিস? ডাক্তারি পড়ার চেয়ে বিয়ে করাটাই বড় হলো। অবলা নত নেত্রে লজ্জাশীলা নারীর মতন বাঁ পায়ের নখ দিয়ে মাটিতে দাগ কাটতে লাগল। মুহূর্তে বদলে গেলেন মহেন্দ্রলাল। তিনি আবার রুদ্রমূর্তি ধারণ করে বিকট কণ্ঠে বললেন, তুই যদি আমার নিজের মেয়ে হতিস তাহলে তোর দু গালে আমি থাবড়া মারতাম। যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তোকে আর আমি দেখতে চাই না। আমাদের এত আশা সব বিফলে গেল। দাদা, তুমি এত বকাবকি করছো কেন? মেয়ের যখন বিয়ে ঠিক হয়েই গেছে, তুমি ওকে আশীর্বাদ করো। মোটেই আমি মিথ্যে আশীর্বাদ করতে পারবো না। তোদের বাড়িতে জীবনে আর আমি পা দেব না। অসুখ বিসুখ হলে কেউ যদি আমায় ডাকতে যায় তাকে আমি ঠ্যাঙাবো। অবলা, তুই ভেতরে যা তো মা, দাদাকে আমি ঠান্ডা করছি। তুই ভালো দেখে শরবত দে। দাদা, তুমি শরবত খাবে তো? শরবত তোর বাপকে খাওয়াগে যা শালা। সরে দাঁড়া, আমি এখন যাব। মহেন্দ্রলালকে যারা চেনে তারা ওর এ ধরনের কথা গায়ে মাখে না। দুর্গামোহন হাসতে হাসতে দুহাত ছড়িয়ে বললেন, ইস, তোমাকে আমি এখন যেতে দিচ্ছি, আর এত সহজে? তুমি আমাকে এত কথা শোনালে, এবার আমি কিছু শোনাবো না? বসো বসো। মহেন্দ্রলাল রক্ত চক্ষে তাকিয়ে রইলেন। দেখলি তো দাদা, অবলা আর মাদ্রাজে ফিরে যেতে রাজি নয়। যদি সে ডাক্তার হওয়ার জন্য আরো 2 বছর পড়াশোনা করতে চাইতো, আমার আপত্তি ছিল না। মেয়ের ডাক্তার হওয়ায় যদি আমার আপত্তি থাকতো, তাহলে কি তাকে মাদ্রাজ পাঠাতাম? এখন সে আর চাইছে না দাদা। বিয়ের যোগ্যী মেয়ে, তার বিয়ের ব্যবস্থা করা কি দোষের বলো? অবশ্য এক্ষুনি বিয়ে হচ্ছে না, কথাবার্তা চলছে। হলে হবে সেই জানুয়ারি মাসে, দেরি আছে। পাত্রটি কে? নিশ্চয়ই বড় লোকের বাড়ির কোনো একখানা মরকট। তুমি ওই আনন্দমোহনের শ্বশুরকে চেনো? কোন আনন্দমোহন? বাংলার প্রথম র্যাংলার আনন্দমোহন বসু? হ্যাঁ হ্যাঁ, সেই আনন্দমোহনের শ্বশুর, মানে ওর স্ত্রী স্বর্ণপ্রভার বাবা। উনি একসময় বর্ধমানের ডেপুটি ছিলেন। তারপর আসামে চায়ের ব্যবসা করতে গিয়ে অনেক কিছু খুইয়েছেন। আমাদের ঢাকার লোক, ভারী তেজস্বী পুরুষ। পূর্ব বাংলায় ভগবান বোসকে অনেকে এক ডাকে চেনে। আমার অনেক দিনের স্বাদ তার সঙ্গে আমাদের পরিবারের একটা সম্পর্ক হোক। তিনি এখন ছেলের বিয়ে দিচ্ছেন। এই সুযোগ ছাড়ি কেন বলো দেখি? ছেলেটিরও অবলাকে বেশ পছন্দ হয়েছে। ছেলে কি করে? বাপের টাকায় শখের পায়রা ওড়ায়? না, ভগবান বাবুর তেমন টাকা পয়সা নেই, বরং বাজারে অনেক ঋণ আছে বলেই জানি। তুমি শুনলে আবার চটে যাবে। এ ছেলেটিও ডাক্তারি পড়তে পড়তে ছেড়ে দিয়েছে, পড়া শেষ করেনি। বাবা বাবা বাবা, এ যে দেখছি সোনায় সোহাগা। এও হাফ ডাক্তার, সেও হাফ ডাক্তার। দেবাদেবীকে মানাবে ভালো। দূর দূর দূর, এসব কথা শোনাও পাপ। যে কোনো কাজ যারা মাঝপথে ছেড়ে দেয় তাদের মুখে এই আমি লাথি মারি। দাদা, পুরোটাকে শোনো। ছেলেটির নাম জগদীশ, জগদীশ চন্দ্র বসু। সে ডাক্তারি পড়ার জন্য বিলেতে গিয়েছিল, কিন্তু তার কিছুদিন আগে আসামে বাঘ শিকার করতে গিয়ে কালা জ্বর বাঁধিয়ে বসে। সেই জ্বর নিয়েই তো জাহাজে চাপে। তারপর এমন ধুম জ্বর যে বাঁচে কি মরে সন্দেহ। সেই অবস্থাতেও লন্ডনে পৌঁছে ডাক্তারি পড়ার জন্য ভর্তি হলো, কিন্তু প্রায়ই জ্বরে ভোগে, ক্লাস করতে পারে না। তখন তার অধ্যাপকরাই বললেন, এই স্বাস্থ্য নিয়ে তুমি বাপু ডাক্তারি পাশ করতে পারবে না, তুমি অন্য কিছু পড়ো। তখন সে বুঝেছি, সে ছোঁড়াকে দেখে অবলা মজেছে। সে হতভাগা ডাক্তারি পাশ করতে পারেনি, তাই অবলাও ডাক্তার হলো না। অতির চেয়ে তার যোগ্যতা বেশি হয়ে গেলে শ্বশুর বাড়িতে হ্যাটা করবে, দেমাকি বলে গঞ্জনা দেবে, সেই ভয়। ও এখনো শেষ হয়নি। জগদীশ ডাক্তার হতে পারেনি বটে,
কিন্তু সে বিজ্ঞানের ডিগ্রি নিয়েছে। কেমব্রিজে বিজ্ঞান পড়তে গিয়ে সেখানকার জল হাওয়ায় তার কালাজ্বরও সেরে গেছে। এখন ফিরে এসে সে প্রেসিডেন্সি কলেজে বিজ্ঞানের অধ্যাপক হয়েছে। প্রেসিডেন্সি কলেজে বিজ্ঞানীর অধ্যাপক শুনে মহেন্দ্রলাল এবার নড়ে চড়ে বসে বললেন, হ্যাঁ, কি বললি? বাঙালির ছেলে প্রেসিডেন্সি কলেজে বিজ্ঞান পড়াচ্ছে? সে তো সাহেবদের আকড়া। সাহেবরা ওকে ঢুকতে দিল? দুর্গামোহন দুধে উকিল। বিরুদ্ধ পক্ষকে অগাধ জলে খেলিয়ে খেলিয়ে কি করে হঠাৎ ডাঙায় তুলতে হয় তা তিনি জানেন। তরুপের তাসটি আস্তিনে লুকিয়ে রাখতে পারেন অনেকক্ষণ। মুচকি হেসে বললেন, তাহলেই বুঝে দেখো কি দরের ছেলে। কোনো বাঙালির ছেলে আগে বিজ্ঞান, তাও ফিজিক্স পড়িয়েছে? সাহেবরা কি সহজে জায়গা ছাড়তে চায়? সাহেবরা ভাবে বাঙালিদের একেবারেই বিজ্ঞান বুদ্ধি নেই। তুমি যে বিজ্ঞান চর্চার জন্য এত চেষ্টা করছো, তারও কি মূল্য ওরা দেয়? এ ছেলেটির জন্য সুপারিশ কে করেছে জানো? স্বয়ং বড়লাট লর্ড রিপন। এই নামটা চমকে দেওয়ারই মতো। কাজেই সুপারিশকর্তার নামটা শুনে মহেন্দ্রলাল আবার চমকে উঠলেন। হ্যাঁ, বলিস কি? তুমি তো ফাদার লামফোকে চেনো। জগদীশ সেন্ট জেভিয়ার্স কলেজে ফাদার লামফোর কাছে বিজ্ঞান পড়েছে। ফাদারের সে প্রিয় ছাত্র। বিলেত যাওয়ার সময় ফাদার তাকে কয়েকটি চিঠিপত্র দিয়ে দেন। র্যাংলার আনন্দমোহনের সে শ্যালক। আনন্দমোহন বিলেতে দুর্দান্ত রেজাল্ট করেছিল। এখনো অনেক অধ্যাপক তাকে চেনে। আনন্দমোহন জগদীশের হাতে একটা চিঠি দিয়েছিলেন অর্থনীতির বিখ্যাত পণ্ডিত ফসেট সাহেবের কাছে। ফসেট সাহেব এখন ওখানকার পোস্টমাস্টার জেনারেল। তার অনেক ক্ষমতা। তিনি জগদীশকে অনেক সাহায্য করেছেন, নিয়মিত ওর খোঁজ খবর নিতেন। এই ফসেটের বন্ধু আমাদের বড়লাট লর্ড রিপন। জগদীশ দেশে ফেরার সময় তার রেজাল্ট দেখে খুশি হয়ে ফসেট সাহেব তাকে একটা সার্টিফিকেট লিখে দিয়ে বললেন, তুমি রিপনের সঙ্গে দেখা করো গিয়ে। তোমার চাকরি বাকরির কোনো অসুবিধা হবে না। লর্ড রিপনও জগদীশের কাগজপত্র দেখে কথাবার্তা কয়ে মুগ্ধ হয়ে গেলেন। তিনি বাংলা শিক্ষা দপ্তরের কর্তাকে নির্দেশ দিলেন অবিলম্বে যেন জগদীশকে উপযুক্ত কোনো চাকরি দেওয়া হয়। বড়লাট কোনো নেটিভের চাকরির জন্য সুপারিশ করেছেন এমন কথাও আগে শুনিনি। সিভিলিয়ান ইংরেজগুলো সব বাস্তুঘুপ। আমাদের তারা যেন মানুষ বলেই গণ্য করে না। শিক্ষা দপ্তরের বড় সাহেব হলেন স্যার অ্যালফ্রেড ক্রফট। শিবাটা বলে কি, বাঙালিরা বড় জোর সংস্কৃত কিংবা দর্শন পড়াতে পারে, তারা আবার বিজ্ঞান পড়াবে কি? প্রেসিডেন্সি কলেজের প্রিন্সিপাল চার্লস টনিও অরাজি। বড়লাটের নির্দেশ একেবারে তো অগ্রাহ্য করতে পারে না। তখন যেন দয়া করে বলল, ইম্পেরিয়াল সার্ভিসে চাকরি খালি নেই, প্রভিন্সিয়াল সার্ভিসে হতে পারে। তুমি তো জানো প্রভিন্সিয়াল সার্ভিসে বেতন আর পদমর্যাদা দুটোই কম। বিলেত থেকে যারা পাশ করে আসে তারা সবাই ওই ইম্পেরিয়াল সার্ভিস পায়। জগদীশ ওই ছোট চাকরি নেবে কেন? সে প্রত্যাখ্যান করে চলে আসে। বেশ করেছে, বাপের বেটার মতো কাজ করেছে। লর্ড রিপন কিন্তু ঠিক খেয়াল রেখেছিলেন। গেজেটে জগদীশের নাম ওঠেনি দেখে তিনি ক্রফটকে হুড়কো দিলেন। ক্রফট তখন তাড়াতাড়ি জগদীশকে ডেকে বললেন, ইম্পেরিয়াল সার্ভিসেই তোমাকে চাকরি দিচ্ছি, কিন্তু আপাতত টেম্পোরারি। আরেকটি কি দুষ্টুমি করলো জানো? একই অধ্যাপনার চাকরি, কিন্তু সাহেবদের তুলনায় জগদীশের মাইনে হবে কম। এক ইংরেজ যদি পায় 300 টাকা, জগদীশ পাবে 200। এখন অস্থায়ী বলে আরো কম, মোটে 100। জগদীশ চাকরিতে জয়েন করলো, পড়াতে শুরু করলো, কিন্তু শিক্ষা দপ্তরকে জানিয়ে দিল অন্য ইংরেজ অধ্যাপকদের সমান মাইনে না দিলে সে 1 পয়সাও নেবে না। কয়েক মাস ধরে তো পড়াচ্ছে, কোনো বেতনও নিচ্ছে না। এসব শুনতে শুনতেই মহেন্দ্রলালের মুখ উদ্ভাসিত হয়ে উঠল। বললেন, বাবা, এ যে হীরের টুকরো ছেলে। এমন পাত্র পাগল ছাড়া কেউ হাতে ছাড়া করে? দুর্গা,
এক্ষুনি ওই জগদীশের সঙ্গে অবলার বিয়ে দাও। খুব ভালো, খুব ভালো। বাহ, বড় আনন্দ হলো। দাদা, আমি জানতাম সব কথা শুনলে তুমি খুশি হবে। তুমি তো ডাক্তার নও শুধু, তুমি বিজ্ঞানের পূজারী। জগদীশের সঙ্গে তোমার আগে যোগাযোগ হয়নি, ও সব কথা জানলে তুমি অবশ্যই আশীর্বাদ করবে ওকে। আশীর্বাদ কি রে, তাকে আমি মাথায় নিয়ে নাচবো। এ ছেলে যে আমাদের গর্ব, ওকে আমি আমার ইনস্টিটিউটে এনে বক্তৃতা দেওয়াবো। তাহলে অবলা কিংবা আমার উপর তোমার আর রাগ নেই তো? রাগ নয় রে দুর্গা, সকালবেলা যখন খবরটা শুনি তখন মনে বড় আঘাত পেয়েছিলাম, যেন আমার একটা স্বপ্ন ভেঙে গেল। অবলার উপর বড় আশা করেছিলাম, সে আমাদের দেশের প্রথম মহিলা ডাক্তার হবে। এদেশে জন্মের সময় কত শিশু মরে, যে কটা বেঁচে থাকে সে নেহাত ভাগ্যের জোরে। মেয়েদের কোনো অসুখেরই তো ঠিক মতো চিকিৎসা হয় না। আমরা কি সব ব্যাপারে সাহেব মেমদের উপর নির্ভর করে থাকব? ইউরোপ আমেরিকায় অনেক মেয়ে ডাক্তারি পড়ছে, নার্সিং শিখছে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামে এক বিবি ক্রিমিয়ার যুদ্ধে সেবার কি আদর্শই না দেখালে। কিছু মেম ডাক্তার নার্স এদেশে আসছে এখন। ডাক্তারিতে মেয়েদের পড়াবার ব্যবস্থা অনেক লড়াই করে আদায় করা হয়েছে। শুধু ফিরিঙ্গি মেয়েরা পড়বে? আমাদের ঘরের লেখাপড়া জানা মেয়েরা কেন যাবে না? সকলের তো রুচি সমান হয় না দাদা। অবলা পারল না, অন্য মেয়েরা পারবে। তোমার কাদম্বিনী তো পড়ছে, সে নিশ্চয়ই পাশ করে বেরোবে। হ্যাঁ, কাদম্বিনী পড়ছে, তার উপর আমাদের অনেক ভরসা। কিন্তু দেখ, কাদম্বিনীরও বিয়ে হয়ে গেছে। তার স্বামী দ্বারকানাথ গাঙ্গুলি তো বউকে এখনো পড়াচ্ছে। অবলারও না হয় বিয়ে হলো, তারপর জগদীশ ওকে আরো 2 বছর পড়াতে পারে না? সে তো আমি বলতে পারি না। জামাই যা ভালো বুঝবে তার উপর আমার জোর খাটানো সাজে না দাদা। দেখো দাদা, তুমি প্রথমে ভেবেছিলে আমি বুঝি কোনো ধনবানের সন্তানকে পাকড়াও করেছি। ওদের বংশ কিন্তু বেশ ভালো, কিন্তু ভগবান বাবুর টাকা পয়সা তেমন নেই। সাহেবদের সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসা করতে গিয়ে ঋণের জালে জড়িয়ে আছেন। জগদীশ তার একমাত্র ছেলে, সে চাকরি করছে বটে, কিন্তু মাইনে পায় না। তার আত্মসম্মান জ্ঞান টনটনে। আমার কাছ থেকেও কোনো সাহায্য সে নেবে না। বিয়ের পর ওদের সংসার কিভাবে চালাবে কে জানে। এসব জেনে শুনেও আমি আমার মেয়ের বিয়ে দিচ্ছি। মহেন্দ্রলাল উঠে দাঁড়ালেন, দুর্গামোহনের পিঠ চাপড়ে বললেন, আমি কি তোকে চিনি না? তোর মতো মানুষ কটা। আমি আজই যাচ্ছি, জগদীশকে একবার দেখব। তাকে বোঝাবো যাতে বিয়ের পরেও সে অবলাকে আরো 2 বছর পড়ায়। বউ ডাক্তার হলে তাকে অনেক সাহায্য করতে পারবে। জগদীশের শ্যামলা গায়ের রং, দোহারা চেহারা, 27 বছর বয়স। মাথার চুল কোকড়ানো, বড় গোঁফ রেখেছে। আপাত দৃষ্টিতে তাকে শান্ত স্বভাবের মনে হলেও ছেলেবেলায় সে বেশ ডানপিটে ছিল। 5 বছর বয়সে ঘোড়া চালানো শিখেছে। একা একা ছুটে গেছে বনে জঙ্গলে। সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময়ও মারামারিতেও বেশ নাম ছিল তার। প্রায় বছরখানেক ধরে প্রেসিডেন্সি কলেজে সে পড়াচ্ছে। তার সহকর্মী ইংরেজ অধ্যাপকরা যেন তাকে এক ঘরে করে রেখেছে। 2-1 ছাড়া অন্যরা তার সঙ্গে ভালো করে কথাই বলতে চায় না। অধ্যাপকদের জন্য নির্দিষ্ট বিশ্রাম কক্ষে জগদীশ প্রবেশ করলেই অন্যেরা চুপ করে যায়। জগদীশ অবাক হয়ে ভাবে, যারা বিজ্ঞানের শিক্ষক তাদের মধ্যেও এত কুসংস্কার থাকে কি করে? গায়ের চামড়ার রঙের তফাতের জন্য মানুষে মানুষে যে প্রকৃত কোনো প্রভেদ থাকে না, তা কি এরা বিজ্ঞান পড়েও বোঝে না? ইংল্যান্ডের রাস্তায় ঘাটে জগদীশকে কয়েকবার ব্ল্যাকি ব্ল্যাকি বলে কিছু সাধারণ লোক টিটকিরি দিয়েছে বটে, কিন্তু শিক্ষিত মহলে বর্ণ বৈষম্যের জন্য ব্যবহারের কোনো বিকৃতি দেখেনি সে। প্রেসিডেন্সির ছাত্ররা অবশ্য
জগদীশকে পছন্দ করতে শুরু করেছে। জগদীশ কাঁটায় কাঁটায় ঠিক সময় ক্লাসে আসে, প্রত্যেকটি ছাত্রের নাম জানে, সরাসরি তাদের চোখের দিকে তাকিয়ে পড়ায়। প্রেসিডেন্সির ছাত্রদের বশ করা সহজ কর্ম নয়। অনেক অধ্যাপকেরই ক্লাসে ঢোকার আগে বুক কাঁপে। অধ্যাপকদের কোনো দুর্বলতা দেখলেই হই হই করে ছাত্ররা। এক একজন অধ্যাপকের পড়ানোর ভুলও ধরে দেয় কোনো কোনো ছাত্র। কিছুদিন আগে একজন অধ্যাপক ছাত্রদের বিদ্রূপে অতিষ্ঠ হয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। জগদীশ জানে সে যখন ক্লাসে পড়ায় তখন প্রিন্সিপাল টন সাহেব আড়াল থেকে তাকে লক্ষ্য করেন। জগদীশের কোনো একটা দুর্বলতা খুঁজছেন তিনি, যাতে সেই ছুতোয় তাকে বরখাস্ত করা যায়। সেই জন্যই তো তাকে অস্থায়ীভাবে নিয়োগ করা হয়েছে। জগদীশ ভাবে, আমি পড়ানোতে ফাঁকি দিতে যাব কেন? আমি তো আর বিদেশে চাকরি করতে যাইনি। এটা আমার নিজের দেশ। এখানকার ছাত্রদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলাই আমার একমাত্র উদ্দেশ্য। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পাশ করার পর জগদীশ প্রথমে ঠিক করেছিল তার অন্যান্য কয়েকজন সহপাঠীর মতন সেও বিলেতে গিয়ে আইসিএস হয়ে আসবে। তাতে তার বাবার আপত্তি ছিল খুব। ভগবানচন্দ্র নিজে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে জেলায় জেলায় ঘুরে এদেশের আপামর জনসাধারণের দুরবস্থা প্রত্যক্ষ করেছেন। এক সময় যাকে বলা হতো সোনার বাংলা, সেই বাংলার কোথাও এখন সামান্য সোনালী রঙও অবশিষ্ট নেই। পরাধীন দেশ অনবরত ঝাঁঝরা হয়ে যায়। ইংরেজরা এ দেশটাকে শাসনের নামে শোষণ করে চলেছে। সরকারি কর্মচারীরা সেই শোষণের যন্ত্র। ভগবানচন্দ্র প্রথম জীবনে ছিলেন এক স্কুলের হেডমাস্টার, পরে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি নিয়েছিলেন ক্ষমতা ও উচ্চ বেতনের আকর্ষণে। এখন সেজন্য অনুতাপ করেন তিনি। জগদীশকে তিনি বলেছিলেন, আমার ছেলে ম্যাজিস্ট্রেট হোক তা আমি চাই না, এমন কিছু করো যাতে দেশের মানুষের সেবা হয়। জগদীশ সেই কারণেই বিলেতে গিয়ে ডাক্তারি পড়ার জন্য ভর্তি হয়েছিল। ডাক্তার হয়ে ফিরতে পারলে জীবিকার সংস্থানও হয়ে যেত, আর দেশের কিছুটা সেবাও হতো। কিন্তু কালাজ্বরের ধকলে আর ডাক্তার হওয়া হলো না। যে নিজেই সর্বক্ষণ অসুস্থ, সে আবার চিকিৎসক হবে কি করে? অধ্যাপকরাই তাকে পড়তে দিলেন না। কেমব্রিজে গিয়ে শরীর যদি সুস্থ না হতো, তাহলে কিছু পাশ না করেই ফিরে আসতে বাধ্য হতো জগদীশ। নিজের দেশের ছাত্রদের বিজ্ঞানমুখী করে তোলাটাও কি দেশ সেবা নয়? এই যুগটাই বিজ্ঞানের। ভারতীয়রা সে বিষয়ে সজাগ না হলে পড়ে থাকবে অন্ধকারে। বিজ্ঞান পাঠ যাতে ছাত্রদের কাছে নিরস মনে না হয়, সেই জন্য জগদীশ নিজের হাতে ছোট ছোট মডেল বানায়। পড়াবার সময় কিছু কিছু তত্ত্ব হাতে কলমে পরীক্ষা করে দেখায়। কলকাতায় জগদীশের নিজস্ব কোনো আস্তানা নেই। কলেজ থেকে বেতন নেয় না বলে কোনো উপার্জনও নেই। সে এখানে থাকে এক পরিচিত ব্যক্তির কাছে, কিন্তু শিগগিরই তো তাকে আলাদা বাসা ভাড়া নিতে হবে। তখন চলবে কি করে? বিলেতে তার স্কলারশিপের টাকা কিছুটা জমিয়ে নিয়ে এসেছে সে, কিন্তু তাতেই বা চলবে কতদিন? জগদীশের এক দিদি স্বর্ণপ্রভা বারবার অনুরোধ করেছিলেন তাঁর বাড়িতে থাকবার জন্য। ওদের বিশাল বাড়ি, অনেক টাকা। জামাইবাবু আনন্দমোহন বসু দেশ বরেণ্য মানুষ। তাঁর বাড়িতে সর্বক্ষণ বহু মানুষের যাতায়াত, ওখানে থাকা যায় না। বিশেষত জগদীশের এখনো নিজস্ব কোনো উপার্জন নেই বলে অন্যের আশ্রিত হয়ে পড়ে থাকতে তার আত্মাভিমানে আঘাত লাগবে। বাড়িতে একদিন সে জামাইবাবুর বিশেষ বন্ধু দুর্গামোহন দাসের কন্যাকে দেখেছিল। আনন্দমোহন সর্ববিষয়ে সংস্কার মুক্ত। তাঁর বাড়ির প্রার্থনা সভায় নারী ও পুরুষেরা পাশাপাশি বসে। অন্য সময়ও একসঙ্গে গল্পগুজবে কোনো বাধা নেই। সেখানে দুর্গামোহনের মেয়ে অবলার সঙ্গে তার আলাপ হয়েছিল। বেশ অপ্রতিভ মেয়েটি, ডাক্তারি পড়ে। একা একা এক বঙ্গীয় যুবতী সুদূর মাদ্রাজ শহরে থেকে ডাক্তারি পড়ে শুনে বেশ বিস্মিত হয়েছিল জগদীশ। এরকম আগে কখনো সে শোনেনি। বিলেতে 4 বছর ছিল, তার মধ্যেই এতখানি পরিবর্তন এসে গেছে দেশে। জগদীশ অবলাকে নিজের স্বল্পকালীন ডাক্তারি পড়ার অভিজ্ঞতা শুনিয়েছিল। সেই আলাপের কিছুদিন পরেই জগদীশ একদিন বাবার কাছে শুনল যে দুর্গামোহন তার সঙ্গে অবলার বিবাহের প্রস্তাব দিয়েছেন। শুনেই জগদীশের সর্বাঙ্গে রোমাঞ্চ হয়েছিল।
নিজেই সে এর কারণটা বুঝতে পারেনি। এ দেশে বাবা মায়েরা অনেক দেখে শুনে পাত্রী নির্বাচন করেন, তারপর বিবাহ ঘটে। ছেলে বা মেয়েরা কেউ নিজে থেকে বিয়ে করে না, তাদের বিবাহ ঘটে। বিলেত থেকে ফেরার পরই মা তার বিয়ের জন্য পেড়াপিড়ি করছেন। সুতরাং জগদীশ ধরেই নিয়েছিল যে কোনো একটি পাত্রীর সঙ্গে তার একদিন বিয়ে হবে। তাহলে অবলার নাম শুনেই তার রোমাঞ্চ হলো কেন? বারবার চোখের সামনে ভাসছে সেই মুখ। কেন এমন হয়? হঠাৎ মনে পড়ল এক নবীন কবির কবিতা, তুমি কোন কাননের ফুল, তুমি কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা। এই কবিতা মাত্র একবার পড়েছিল জগদীশ, তবু মুখস্থ হয়ে গেল কি করে? জগদীশ অবশ্য বলেছে, মাস 6 আগে আমি বিয়ে করতে পারবো না, আমাকে একটু গুছিয়ে নিতে হবে। তার বাবারও খুব টাকার টানাটানি চলছে, পিতৃঋণ তারই শোধ দেওয়া উচিত। একটা কিছু উপার্জনের ব্যবস্থা করা খুব দরকার। ইংরেজ অধ্যাপকদের সমান বেতন না দিলে সে 1 পয়সাও নেবে না প্রতিজ্ঞা করেছে। এই ব্যাপারটা লর্ড রিপনকে চিঠি লিখে জানাতে হবে। জগদীশ নিজেই বিয়েটা পিছিয়ে দিয়েছে, অথচ এই প্রতীক্ষা তার কাছেই অসহ্য বোধ হচ্ছে কেন? বিজ্ঞানের বই ছেড়ে সে মাঝে মাঝে কাব্যগ্রন্থের পাতা উল্টায়। জগদীশ বিলেতে দেখেছে বিয়ের আগে যুবক যুবতীদের মধ্যে কোর্টশেপ হয়। এদেশের ব্রাহ্ম সমাজ কিছু কিছু প্রাচীন প্রথা ভাঙলেও এসবের এখনো চল হয়নি। দিদির বাড়িতে অবলা হরদম আসে, সেখানে গেলে অবলার সঙ্গে দেখা হয়ে যেতে পারে বলে জগদীশ দিদির বাড়িতে যাওয়াই ছেড়ে দিয়েছে। ইচ্ছে করলেই অবলার সঙ্গে দেখা করা যায়, দুটো কথা বলা যায়, তবু সে যায় না। তাহলে মনে মনে তাকে এতবার দেখি কেন? মনে মনে অনেক কথা হয় কেন? ইস, অন্য কেউ জানতে পারলে কি না কি ভাববে। কলেজে জগদীশের একটা নিজস্ব ছোট ঘর আছে। ক্লাসের সময় ছাড়া সে এখানে একা বসে থাকে। পিছনের জানলা দিয়ে একটা বড় চাপা গাছ ও কিছু ঝোপঝাড় দেখা যায়। ছেলেবেলা থেকেই গাছপালা তাকে টানে। এখনো ফাঁক পেলেই কলকাতা ছেড়ে কোনো গ্রামে চলে যায়, নদীর ধারে গাছতলায় বসে থাকে। জগদীশ কবি নয়, কবিতা লেখার সে চেষ্টাও করে না, তবে বিজ্ঞানের নানা কচকচির মধ্যেও মাঝে মাঝে বাংলা পড়তে সে ভালোবাসে। বাল্যকালে মুসলমান চাপরাশির ছেলের সঙ্গে, তাঁতি কুমোরদের ছেলেদের সঙ্গে সে বাংলা পাঠশালায় পড়েছে। তার বাবা ডেপুটি হয়েও ছেলেকে ইংরেজি স্কুলে দেননি। তিনি চেয়েছিলেন ইংরেজি শেখার আগে জগদীশ বাংলা ভাষাটা ভালো করে শিখুক। তাই বাংলার সঙ্গে তার নারীর যোগ রয়ে গেছে। এখনো ফিজিক্সের অধ্যাপক হয়েও সে কোনো গ্রামের নদীর ধারে গাছতলায় অনেকক্ষণ চুপ করে বসে থাকে। নদীও তাকে টানে খুব। বসে থাকতে থাকতে তার মনে কোনো কবিতার লাইন আসে না, কিন্তু মনের মধ্যে কেমন যেন উতলা উতলা ভাব হয়। ইদানিং জগদীশের ঝোঁক হয়েছে ফটোগ্রাফির দিকে। গাছপালার ছবি সে বেশি তোলে। মহেন্দ্রলাল যখন জগদীশের কক্ষে প্রবেশ করলেন, তখন জগদীশ টেবিলের ওপর তার ক্যামেরাটা খুলে ফেলেছে। ঠিক মতন ফোকাসিং হচ্ছিল না বলে সে ক্যামেরাটার সবকিছু খুলে ফেলে সারাচ্ছে নিজেই। মহেন্দ্রলালের দিকে সে চোখ তুলে তাকালো, কিন্তু চিনতে পারল না। কোন রকম ভূমিকা না করে মহেন্দ্রলাল জিজ্ঞেস করলেন, তুমি তো ভগবানের বেটা জগদীশ, তুমি বন্দুক চালাতে জানো? হঠাৎ আগন্তুকের মুখে এরকম কথা শুনে জগদীশ অবাক হয়ে চেয়ে রইল। ও হ্যাঁ, তুমি তো বাঘ শিকারে গিয়েছিলে, তাহলে বন্দুক চালানো শিখেছিলে। এখনো অভ্যেস আছে? আমার সঙ্গে ডুয়েল লড়বে আলিপুরের ফাঁকা মাঠে এক সকালে? কবে তোমার সময় হবে বলো? আজ্ঞে, আপনি কি বলছেন বুঝতে পারছি না। সত্যিই বুঝতে না পারারই কথা। ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে যারা চেনে না তারা বুঝবে কি করে হুঙ্কারের আড়ালে কোনটা তার রসিকতা? কেমন হবে মহেন্দ্রলাল জগদীশের এই সাক্ষাৎ? অবলা আর ডাক্তারি পড়বে না। তাহলে এবার কাদম্বিনীর পরে আর কোন মেয়েকে ডাক্তার হবার
স্বপ্ন দেখাবেন মহেন্দ্রলাল? প্রথম আলো উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, মুখ্য চরিত্রে কথক অর্ঘ্যমাল্য মাইতি ও পিয়ালি পাঠক, ডক্টর মহেন্দ্রলাল নরেন ভট্টাচার্য, দুর্গামোহন সমীর চরিত, অবলা অধ্যায় সাহা, জগদীশ শুভায়ন রায়। এছাড়াও রয়েছে অন্যান্য শিল্পীবৃন্দ। আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি গল্প গোল্ডমাইন, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।